স্বাগত সন্ধ্যাবাজারে পুরো আয়োজনের সঙ্গে আছে মুজ্জুল হাফিজ এবং আমি জেনিসিয়া বর্ণা। 30% মাটি ধান প্রায় ডুবো ডুবো অবস্থা হয়ে গেছে। চারা লাগাইলাম তাও তো ডুবে গেল। নদী ভাঙতেছে, ভাঙিয়া অনেক দূর মানে প্রায় ঘর ধরা হয়ে গেছে। নদীর এই পারের থেকে ওই পারে 3 থেকে 4টা ওয়ার্ড একেবারেই পানির ঘর অর্ধেক ডুবে গেছে, কিছু ঘরের চাল পর্যন্ত ডুবে গেছে, আর ফসল যেগুলো এগুলো নাই। আগামী 24 ঘন্টায় দেশ এবং উজানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা একেবারেই কমে গেছে। কাউনিয়া পয়েন্টে বিপদসীমার মধ্যে আছে, সেটাও আশা করতেছি আমরা 24 ঘন্টায় নিচে নেমে যাবে। রংপুর কুড়িগ্রামে বিপদসীমার উপরে বইছে তিস্তার পানি। কয়েক জেলায় তলিয়ে গেছে নিম্নাঞ্চল, পানির নিচে ফসলি জমি। বেড়েছে অন্যান্য নদ নদীর পানিও। এ নিয়ে শান্তবাজারে থাকছে বিস্তারিত। $1 বিলিয়ন এই ডিসেম্বরে দিবে তারা। এর বাইরে তারা 250 থেকে শুরু করে 400 মিলিয়ন, এই অ্যামাউন্টটা এখনো ঠিক হয় নাই। ওটা নিয়ে কাজ চলতেছে, যে মিশন আসছে এর মধ্যে ওরা ইনভেস্টমেন্ট প্রজেক্ট দিবে। সেই ইনভেস্টমেন্ট প্রজেক্টের আওতায় আমাদের ক্যাপাসিটি বিল্ডিংয়ের বিষয়টা বিবেচনা করা হবে। নীতি সহায়তা হিসেবে বাংলাদেশকে $1 বিলিয়ন দিচ্ছে বিশ্বব্যাংক। বাতাসের মন ভালো করতে আরও 300 মিলিয়ন দেবে সংস্থাটি। অন্যদিকে IMF থেকে অতিরিক্ত 3 বিলিয়ন মিলবে কিনা জানা যাবে শিগগিরই। এ নিয়েও থাকছে বিস্তারিত। তবে শুরু করেই রংপুর ও কুড়িগ্রামে পানি বৃদ্ধির খবর। শুরুতেই আমরা যেটা জানাচ্ছিলাম, ভারী বৃষ্টি ও উজানের ঢলে বেড়েছে উত্তরাঞ্চলের নদ নদীর পানি। রংপুরের কাউনিয়া পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বইছে তিস্তা নদীর পানি। 5 জেলায় লক্ষাধিক মানুষ পানিবন্দী। এবং এই পানি বৃদ্ধির কারণে কিন্তু কয়েক লাখ হেক্টর আবাদি জমি তলিয়ে গেছে। এবং যেটি বলা হচ্ছে, ঢলে সিরাজগঞ্জে যমুনার পানি বেড়েছে এবং আতঙ্ক দেখা দিয়েছে যে তীরবর্তী নিম্নাঞ্চল রয়েছে এবং চরের যে বাসিন্দা রয়েছেন তাদের মাঝে। এ নিয়ে প্রতিবেদন রয়েছে, আমরা দেখব। রংপুরের গঙ্গাচড়া উপজেলার মহিপুর ব্রিজের নিচে যেন উৎসব। মাছ ধরার নয়, জ্বালানি সংগ্রহের। নদীতে ভেসে আসা কাঠ ও বাঁশের টুকরা, গাছের টুকরা সংগ্রহে ব্যস্ত ছোট থেকে বড় সবাই। নদীর পানি বাড়লেই অনেকেই হয়ে যায় কর্মহীন, তাই নদীর কাছ থেকে জ্বালানি সংগ্রহ। এখন তো কাজ কাম নাই, খড়ি চল ভাতানি মঙ্গা দিন। ধানের ক্ষেত তলে গেছে, তাতে অবস্থা খুব খারাপ। আমাদের বাড়ির পাশের বাড়ির নদী ভাঙতেছে, ভাঙিয়া অনেক দূর মানে প্রায় ঘর ধরা হয়ে গেছে। নদীর ওপারেই লালমনিরহাট জেলা। আদিতমারী উপজেলার মহিষখোচার চিত্র এখন দুর্ভোগের। রাস্তার উপরেই হাঁটু পানি, বাড়িঘরগুলো তলিয়ে গেছে বুক সমান। কোথাও কোথাও ঘরের চালও তলিয়ে গেছে পানিতে। কালকে দেখিয়েছে মানে পাকশাক করে খাওয়া পাওয়া না, আবার গরু রয়েছে অন্যখানে। আমার পানি স্কুলের মাঠত বই খাতা ভিজে গেছে। বাচ্চাটা মানুষের বাসায় রাখছি, ঘরের যে পানি মানুষের বাসায় আস্থানা নিচ্ছি। থাকার জায়গা নেই, রান্নার উপায় নেই। গবাদি পশুগুলো আরও বেশি অসহায়। গোয়াল ছেড়ে আশ্রয় জুটেছে বিদ্যালয়ের বারান্দায়। প্রত্যেক বছরের অবর্ণনীয় কষ্ট গা সয়ে যাওয়া মানুষদের দাবি একটাই, ত্রাণ নয়, পরিত্রাণ চাই। তিস্তা নদী খনন কার্যক্রম যদি পরিচালনা করা হয়, তাহলে এই বন্যা থেকে এই এলাকার মানুষ ত্রাণ পাবে। এই এলাকার মানুষের এখন একটাই কথা, বন্যা আসলে ত্রাণ নয়, আমরা বন্যা থেকে স্থায়ী পরিত্রাণ চাই। পানি উন্নয়ন বোর্ড বলছে, নদীর পানি ধীরে ধীরে কমতে শুরু করেছে। এভাবে কমতে থাকলে হয়তো দ্রুতই আপাত দুর্ভোগ থেকে মুক্তি মিলবে। আগামী 24 ঘন্টায় দেশ এবং উজানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা একেবারেই কমে গেছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি সামনে আর পানি বাড়ার কোনো সম্ভাবনা নেই। এবং আগামী 48 ঘন্টায় আমাদের যে এখন আপনারা জানেন কাউনিয়া পয়েন্টে বিপদসীমার মধ্যে আছে, সেটাও আশা করতেছি আমরা 24 ঘন্টায় নিচে নেমে যাবে। অবস্থা পরিদর্শনে বের হয়েছিলেন লালমনিরহাটের জেলা প্রশাসক। পুরো জেলায় আক্রান্ত 10,000 পরিবারের মধ্যেই ত্রাণ বিতরণের কথা জানালেন তিনি। মানুষ যখন ভাড়ানোর অবস্থায় আছে, ঘরবাড়ি থেকে মানুষ চলে গেছে, অন্যত্র চলে গেছে। আমরা আশ্রয়ন কেন্দ্রে নেই, কিন্তু তাদের যে আত্মীয় স্বজন আছে রাস্তার ওইপারে, ওগুলোতে চলে গেছে। 3 লক্ষ টাকা জিআর, তারপর শিশু খাদ্য, গোখাদ্য। এখানে গোখাদ্যর সমস্যা, গোখাদ্য দেওয়ার ব্যবস্থা করেছি, আজকে দিনের মধ্যে পেয়ে যাবে। এবং 20 টন চালের ব্যবস্থা করেছি। এদিকে কয়েকদিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সিরাজগঞ্জে বেড়েছে যমুনা নদীর পানি। এতে আতঙ্ক দেখা দিয়েছে তীরবর্তী নিম্নাঞ্চল ও চরের বাসিন্দাদের মাঝে। প্রতি বছরই 3 থেকে 4 বার বন্যার কবলে পড়ে তিস্তা পারের লাখো মানুষ।
ভোগান্তির যেন শেষ থাকে না। প্রশাসন থেকে সময় মতো ত্রাণও পৌঁছে যায় তাদের কাছে, কিন্তু বছরের পর বছর ধরে বন্যা কবলিত এসব মানুষদের একটাই দাবি, ত্রাণ নয়, চাই পরিত্রাণ। আর তার জন্য তিস্তা খুঁড়তে হবে যে কোনো মূল্যে। আমিরুল বাপ্পি, এখন লালমনিরহাট। ওজন আমরা জলাবদ্ধতার চিত্র দেখতে পাচ্ছি। পানি নিষ্কাশনের পথ না থাকায় কিন্তু সাতক্ষীরায় জলাবদ্ধতা এমন ভয়াবহ রূপ নিয়েছেন এবং ঘরবাড়িতে পানি ওঠায় অনেকেই কিন্তু এলাকা ছেড়ে চলে যাচ্ছেন এবং দেখা দিয়েছে সুপ্রিয় পানির সংকট। মানবিক এই বিপর্যয়ে অনেক এলাকায় পৌঁছায়নি সরকারি ত্রাণ সহায়তা। সাতক্ষীরা থেকে হাসান রাজীবের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। সাতক্ষীরা পৌরসভার কামালনগর, ইটাগাছা, মেহেদিবাগ, রসুলপুর, বদ্দিপুর কলোনি, রইসপুর, মধ্যকাটিয়া, রথখোলা, রাজারবাগান, মঞ্জিতপুর, গদাইবিল ও পুরাতন সাতক্ষীরার অধিকাংশ এলাকায় দীর্ঘ 2 মাস জলাবদ্ধতায় দুর্ভোগে মানুষ। বাড়িঘরে পানি উঠেছে, ঘর থেকে বের হওয়ার কোনো উপায় নেই। তাই বাধ্য হয়ে অনেকে পার্শ্ববর্তী এলাকায় ভাড়া বাসায় দিন কাটাচ্ছেন। 2 মাস ধরে জলাবদ্ধ অবস্থায় আছি। এখন এটা আসলে আমাদেরই কর্মের ফল। বাড়ির ভিতরে ঘরে মানে আমি ঘর খুঁজতে গেলাম, ঘর পাইনি, বুঝলেন, ভাড়া যাবো। আজকে 2 মাস এভাবে পানি, একদিন 2 দিন না 2 মাস। এদিকে বিনেরপুতা এলাকায় বেতনা নদীর বাঁধ ভেঙে তালা উপজেলার 40টি গ্রাম প্লাবিত হয়। তলিয়ে যায় কয়েক হাজার হেক্টর জমির মাছের ঘের ও ফসলি জমি। 12 দিন পর ক্ষতিগ্রস্ত বাঁধটি সংস্কার করা হলেও পানি নিষ্কাশনের পথ না থাকায় এখনও পানিবন্দী বিভিন্ন এলাকার কয়েক লাখ মানুষ। ভেঙে পড়েছে অর্ধশত কাঁচা ঘর, অনেকে আশ্রয় নিয়েছেন উঁচু স্থানে। আমাদের ঘর বাড়িগুলো নিজেই গলে যেয়ে পড়ে যাচ্ছে। আমাদের ঘরের মধ্যে এখন হাঁটু সমান পানি। আমরা যে কি ভোগান্তিতে আছি, যে আমরা যে কি করব, এটা আমরা ভেবে পাচ্ছি না। ডুবে গেছে বাড়ি ঘর, সব তলায় গেছে আমাদের। এসব এলাকায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে সামান্য ত্রাণ সহায়তা করা হলেও এখনও পৌঁছায়নি কোনো সরকারি সহায়তা। বর্তমান পরিস্থিতিতে স্থানীয় কোনো জনপ্রতিনিধি না থাকায় এ বিষয়ে কার্যকর কোনো উদ্যোগও নিচ্ছে না কেউ। কোনো সাহায্য সহানুভূতি এবং আমাদের পর্যন্ত পৌঁছায়নি। আমরা খুব অসহায়ভাবে জীবনযাপন করছিলাম। আর আমাদের আশপাশে যে সমস্ত ঘের বাড়িগুলো সব ভেসে তছনছ হয়ে গেছে। আমাদের বন্ধুদের সবাইকে নিয়ে আজকে 50টা পরিবারের জন্য একদম যারা 4 ফুট পানির নিচে আছে সেই পরিবারগুলোকে আমরা আজকে খাদ্য সামগ্রী বিতরণ করেছি। এই খাদ্য সামগ্রী বিতরণ আর কাপড় চোপড় বিতরণ এটা আমাদের চলমান থাকবে। পানি নিষ্কাশনের পথ না থাকায় সাতক্ষীরা পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন এলাকা বছরের 4 থেকে 6 মাস জলাবদ্ধ থাকে। জলবদ্ধতা দূরীকরণে বিগত সরকার 110 কোটি টাকা ব্যয়ে বেতনা নদী পুনর্খনন কাজ শুরু করে 2021 সালের জুনে। 10 মাস মেয়াদী এই প্রকল্পের কাজ এখনও শেষ হয়নি। হাসান রাজীব, এখন সাতক্ষীরা। নীতি সহায়তা হিসেবে বাংলাদেশকে $1 বিলিয়ন ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। পাশাপাশি IMF-এর ঋণের 4র্থ কিস্তির অর্থ নির্বিঘ্নে পাওয়ার পাশাপাশি সংস্থাটি থেকে অতিরিক্ত $3 বিলিয়ন পেতে জোর দিচ্ছে বাংলাদেশ। এবং এ নিয়ে বাংলাদেশ ব্যাংকের সাথে সকাল থেকে দফায় দফায় বৈঠক করেছে IMF-এর প্রতিনিধি দল। এ নিয়ে আতাউর ওনার একটি প্রতিবেদন রয়েছে, আমরা দেখে আসবো। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের $470 কোটি ঋণের 4র্থ কিস্তি আগামী ডিসেম্বর পাওয়ার কথা রয়েছে বাংলাদেশের। তাই কিস্তি ছাড়ের আগে গত 24 সেপ্টেম্বর ঋণের শর্ত পূরণের অগ্রগতি জানতে ও আর্থিক সংস্কারের পরামর্শ দিতে সংস্থাটির একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসে। এরপর থেকে ধারাবাহিকভাবে অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড, পরিকল্পনা মন্ত্রণালয় সহ বেশ কিছু প্রতিষ্ঠানের সাথে বৈঠক করেছে তারা। রোববার সকালে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন IMF-এর দলটি। প্রথম দফায় 1.5 ঘন্টা বৈঠকের পর দলটি সচিবালয়ে যায়। এরপর দ্বিতীয় দফায় বিকেল 4টায় ফের বাংলাদেশ ব্যাংকে আসেন তারা। দফায় দফায় বৈঠকে খেলাপি ঋণ কমিয়ে আনা, আর্থিক খাতের পুনরুদ্ধার, আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রতিবেদন তৈরির নতুন মানদণ্ড নিয়ে আলোচনা হয়। এছাড়া বাংলাদেশের পক্ষ থেকে যে অতিরিক্ত $3 বিলিয়ন চাওয়া হয়েছে সে বিষয়ে উঠে আসে বৈঠকে। পরে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান, প্রতিনিধি দলটি ফিরে যেয়ে IMF বোর্ডকে জানানোর পরই নিশ্চিত হওয়া যাবে কি পরিমাণ অর্থ মিলবে। এখান থেকে গিয়ে ওয়াশিংটনে রিপোর্ট করবে, তারা জানাবে আরও আমাদেরকে ওয়ার্ল্ড ব্যাংক কত দিচ্ছে, ADB কত দিচ্ছে, আমাদেরকে USAID কত দিচ্ছে, সব কিছু তারা দেখবে। দেখে তারা একটা অ্যামাউন্ট ঠিক করবে যে আমাদেরকে কত দিবে। এদিকে নীতি সহায়তার জন্য $1 বিলিয়ন ঋণ দিতে চায় বিশ্বব্যাংক। তবে এজন্য বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের শেয়ার হোল্ডার ও সুবিধাভোগীদের সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করা, আন্তর্জাতিক মান অনুযায়ী খেলাপি ঋণের সংজ্ঞা নির্ধারণ সহ মানতে হবে 4 শর্ত। $1 বিলিয়ন এই ডিসেম্বরে দিবে তারা। এর বাইরে তারা
50 থেকে শুরু করে 400 মিলিয়ন, এই অ্যামাউন্টটা এখনো ঠিক হয় নাই। ওটা নিয়ে কাজ চলতেছে, যে মিশন আসছে এর মধ্যে ওরা ইনভেস্টমেন্ট প্রজেক্ট দিবে। সেই ইনভেস্টমেন্ট প্রজেক্টের আওতায় আমাদের ক্যাপাসিটি বিল্ডিংয়ের বিষয়টা বিবেচনা করা হবে। এনপিএল ম্যানেজমেন্টের জন্য আমরা বলেছি রিজলিউশন প্ল্যান নিয়ে আসলে ওয়ার্ল্ড ব্যাংক এখন যে আমাদের সাথে কথা বলছে, এটা পুরোটাই হচ্ছে এনপিএল রিজলিউশন প্ল্যান। এছাড়া বাংলাদেশের বাতাসের মান উন্নয়নে ক্লিন এয়ার প্রজেক্টে $300 মিলিয়ন ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক। এদিকে আইএমএফ, বিশ্বব্যাংকের মতো ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশনও অর্থনৈতিক খাতে সংস্কারে আর্থিক ও কারিগরি সহায়তা দিবে বলে জানিয়েছে অর্থ উপদেষ্টা। ওরা ওদের সহায়তা, কারিগরি সহায়তা এবং আর্থিক সহায়তা দেওয়ার ব্যাপারে ফার্দার অক্টোবরে যখন আমি যাব, সেখানে আমরা আরও আলোচনা করব। মোট কথা ওরা সব ব্যাপারে আমাদের সাথে দিতে পারে, তবে আমাদের কিছু কাজ করতে হবে, কিছু কন্ডিশন আছে, সেগুলো আমরা পালন করব। ব্যাংকিং সেক্টর রিফর্ম আছে, এনবিআর রিফর্ম আছে, তারপর ওদিকে আবার এনার্জি সেক্টরে কিছু আছে। এনার্জিতে সার্বিকভাবে আমাদের আর্থিক উন্নয়নের জন্য এবং সামাজিক উন্নয়নের জন্য ফ্লাড, পোস্ট ফ্লাড রিহ্যাবিলিটেশন, এগুলো সব ব্যাপারে আলাপ আছে। এখন পর্যন্ত 3 কিস্তিতে আইএমএফ এর কাছ থেকে $227 কোটি 33 লাখ পেয়েছে বাংলাদেশ। আতর নিয়ন, এখন, ঢাকা। সজীব ওয়াজেদ জয়কে হত্যা চেষ্টা মামলায় আদালতে আত্মসমর্পণ করেছেন আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান। পাঠানো হয়েছে কারাগারে। প্রহসনমূলক মামলায় সাজার বিরুদ্ধে দ্রুতই আপিল করা হবে বলে জানালেন আইনজীবী, আর আইনিভাবেই মোকাবেলা করা হবে বলে জানালেন মাহমুদুর রহমান। আরও জানাচ্ছেন মাঝহার ইমন। সকাল সকাল আদালত চত্বর নিরাপত্তার চাদরে ঘিরে ফেলে আইন শৃঙ্খলা বাহিনী, সঙ্গে ছিল সেনাবাহিনীর বাড়তি সতর্কতা। সকাল 10টার পর সহকর্মীদের সাথে আদালতে আসেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। উদ্দেশ্য সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় আত্মসমর্পণ করা, যে মামলায় 7 বছরের সাজা দেওয়া হয় তাকে। এজলাসে উঠার আগে গণমাধ্যমে কথা বলেন সিনিয়র এই সাংবাদিক, জানান সকল মামলা মোকাবেলা করবেন আইনি প্রক্রিয়ায়। মেরুদণ্ড সোজা রাখতে হবে এবং মেরুদণ্ড সোজা রাখবার জন্য আমি এই সিদ্ধান্ত নিয়েছি এবং আমি লড়াই অব্যাহত রাখবো, যদিও এই মামলা সর্বৈব মিথ্যা এবং একটা আত্মসমর্পণের পর মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। তার আইনজীবী বলেন, প্রহসনমূলক মামলায় ফাঁসানো হয়েছে তাকে, এর বিরুদ্ধে আপিল করা হবে। আমরা আদালতের কাছে তার জামিনের প্রার্থনা করি নাই, তাকে জেলে পাঠাবার কথা বলেছি। আর যেহেতু তিনি মন্ত্রী ছিলেন, তাকে যেন প্রথম শ্রেণীর মর্যাদা দেওয়া হয়। জনাব মাহমুদুর রহমান জেলে গেছেন, উনি আপিল করবেন, তারপর জেল থেকে বেরিয়ে আসবেন, সেটাই আমাদের প্রত্যাশা দ্রুততম সময়ের মধ্যে। ওনার বিরুদ্ধে যেই মামলায় সাজা হয়েছে সেইটাই তিনি সারেন্ডার করেছেন। এখন তিনি জেলে গেছেন, বাকি মামলা অতি দ্রুত এই মামলা থেকে তিনি বেরিয়ে আসবেন। এদিকে রাজধানীর নিউ মার্কেট থানার হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুনকে 4 দিন ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 26 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাসিবুর রহমান মানিকের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান এবং অবৈধ আইনমন্ত্রী জনাব আনিসুল হক এবং সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন এবং একজন সাবেক কাউন্সিলর হাসিবুর রহমান মানিক, এই 4 জনকে এই মামলায়, হত্যা মামলায় আদালতে তদন্তকারী কর্মকর্তা উপস্থাপিত করেন এবং তাদের মধ্যে সালমান এফ রহমান এবং আনিসুল হককে এই মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য দরখাস্ত দেন এবং বিজ্ঞ আদালত তাদেরকে 2 জনকে গ্রেপ্তার দেখানো হয়। এছাড়াও আব্দুল্লাহ আল মামুন এবং হাসিবুর রহমান মানিক, এই 2 জনের বিরুদ্ধে গ্রেপ্তারের জন্য দরখাস্ত দেওয়া হয়, তাদেরকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে এবং হাসিবুর রহমানকে 5 দিন এবং আব্দুল্লাহ আল মামুনকে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া মিরপুর থানার অপর এক হত্যা মামলায় সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। মাঝহার ইমন, এখন, ঢাকা।
চুয়াত্তরের বাকশাল আর 2024-এর বেআইনি আয়নাঘর, বিনা অপরাধে যে কাউকে গ্রেফতার ও দমন কিভাবে হয়ে উঠল আইনগতভাবে বৈধ। কেউ ডাকেন কালো আইন, আবার কেউ বলেন নিবর্তন বা নিপীড়ন আইন। তবে বারবার সরকারের বদল হলেও বিনা অপরাধে বিরোধী মত দমনের এই আইন পরিবর্তন করেনি কেউ। বিশেষজ্ঞদের মতে সংবিধানে সংশ্লিষ্ট অনুচ্ছেদ ও এই আইন বাতিলের এখন বিকল্প নেই। মশিউর অনিকের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। বিশেষ ক্ষমতা আইন 1974 কি আছে সে আইনে? বিশেষ ক্ষমতা আইনের 3 ধারায় যেই নিপীড়নমূলক বিষয়টা রয়েছে, এই নিপীড়নমূলক বিষয়টা হচ্ছে একজন মানুষকে সরকার চাইলে বাধ্যগত গুম করতে পারে বা ডিসঅ্যাপিয়ারেন্স করতে পারে, এবং ডিসঅ্যাপিয়ারেন্স করার পরে সরকার বা আইন শৃঙ্খলা বাহিনী এটা ডিসক্লোজ করতে বাধ্য নয় যে তাকে কেন ডিসঅ্যাপিয়ারেন্স করা হলো বা গুম করা হলো। এটা লম্বা একটা সময়। এই তরুণ আইনজীবীর মতে হজম করতে না পারা গুমের ঘটনা রাষ্ট্রদ্রোহিতার নামেই চালিয়ে দেয়া হতো এই আইনের বলেই। বিশেষ ক্ষমতা আইন, যেটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজেই করেছিলেন, সেই আইনে কিন্তু আইনি প্রক্রিয়ায় বা আইনি মারপ্যাচে এক ধরনের গুম করার আইনি সুযোগ আছে। 3 থেকে শুরু করে 14 ধারা পর্যন্ত পরিষ্কারভাবে কিছু প্রিভেন্টিভ ডিটেনশন, যেটাকে আমরা বলি নিবর্তনমূলক আটক, এই সম্পর্কে আলোচনা করা হয়েছে। এবং ভেরি স্পেসিফিকলি 5 ধারাতে ওই আইনের বলাই আছে যে যখন কোনো ব্যক্তিকে নিবর্তনমূলক আটক রাখা হচ্ছে তখন কোথায় রাখা হবে সেই তথ্য আপনাকে দিতে বাধ্য না সরকার। সিস্টেমেটিক্যালি গুম করার একটা অপপ্রয়াস থেকে যাচ্ছে। আইনটা কিন্তু দানব আইন, ইটস এ ডেভিল ল। এবং পরবর্তীকালে এই যে আটকে রাখা যায়, আইন দিয়ে আটকে রাখা যায়, এইটাই এদের শাসক গোষ্ঠীর, বিগত সরকারের শাসক গোষ্ঠী যারা ছিলেন তাদের মধ্যে এই প্রবণতাটা ছিল কাউকে গুম করে দেওয়া। যদি বলা যায় এর সূত্র কোথায়, এর বুদ্ধি কোথা থেকে এলো, এর সে দ্য সোর্স অফ দিস আয়নাঘর বলিয়া যাই বলি, এটা কিন্তু 33-এর যে বিধান রচনা করা হয়েছে নিবর্তনমূলক, সূচনা কিন্তু সেখান থেকে শুরু হয়েছে। আইন ও সালিশ কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী 2007 থেকে 2023 সাল পর্যন্ত বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনী 629 জন মানুষ অপহরণ করেছে। এর মধ্যে 383 জন মানুষের খোঁজ এখনো পাওয়া যায়নি। সরকার বদলেছে বারবার, বিভিন্ন সময়ে এই আইনের প্রয়োগ হয়েছে, কিন্তু কেন তৈরি হয়েছিল এমন আইন? দেখুন, 1974-এ যে স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট আসলো, সেই পাওয়ার্স অ্যাক্টটা আসার পেছনে যে ইতিহাস কাজ করেছে সেটা তো আমরা প্রায়শই রাজনীতিবিদদের বলতে শুনি যে এর মাধ্যমে একটা একনায়কতন্ত্র প্রতিষ্ঠার একটা সুযোগ তৈরি করেছিল সেই সময় সরকার। তাদের মূল উদ্দেশ্যই ছিল যে এই দেশে অন্য কোনো রাজনৈতিক দল থাকবে না, কোনো ব্যক্তি থাকবে না, একমাত্র আওয়ামী লীগই একটা রাজনৈতিক দল থাকবে, রাজনৈতিকভাবে দমন করার জন্য ইচ্ছা মতো যে কোনো লোকের নিয়ে আপনি আটকে রাখলেন। এই কালা কানুন আসলে বাতিল করা উচিত। প্রত্যেক সরকারই শুধু আন্দোলন করতো যে আমরা বিশেষ ক্ষমতা আইন, কালো আইন এটা বাতিল চাই, কিন্তু যখনই যেই সরকার ক্ষমতা আসে সে তখন এটা বাতিল না করে এইটা ব্যবহার করে তাদের নিজেদের ফায়দা হাসিল করত। সংবিধান সহায়তা করেছে 74-এর এই আইন তৈরিতে, যা এখন সময় বিবেচনায় অপ্রয়োজনীয়। তবু কেন কোনো দলই পরিবর্তন করেনি এই আইন? বিএনপি নেতাও দিলেন তার দলীয় ব্যাখ্যা। এরপরে যতগুলো সরকার আসছে, ধরেন এরশাদ করেন নাই, বিএনপি করতে পারত 91 সনে, কিন্তু তারা আবার ওই যে আন্দোলনে সকলের সাথে 3 জোটের একটা রূপরেখার মধ্যে পড়ে গেছে, যে কারণে তারা আর পরবর্তীতে করতে পারে না। গুম কনভেনশনে স্বাক্ষর করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এই স্বাক্ষরের ফলে কি পরিবর্তন আসতে পারে বিশেষ ক্ষমতা আইন 1974 আইনের ক্ষেত্রে? সংযোজন করা বলি, অ্যামেন্ডমেন্ট করা বলি, এটা সংসদ থাকতে হয়, আদারওয়াইজ কীভাবে করবে? অনেকে বলে যে রেফারেন্ডাম করে বা গণভোটে করা, গণভোটের বিধানটা বাতিল হয়ে গেছে কনস্টিটিউশন থেকে। নির্বাচিত সরকারের দিকে তাকিয়ে থাকতে হবে, নিবর্তনমূলক আইন বা বিধান কনস্টিটিউশন থেকে থাকবে। বিশেষ ক্ষমতা আইনটা একটা কালো আইন, এটা আমরা আইনজীবী হিসেবে এত বছরের যে আমাদের অভিজ্ঞতা এবং আমরা আদালতের কাছে যে সমস্ত আর্গুমেন্ট করেছি, সেখানে সবসময় বলেছি আইনটা বাতিল হওয়া উচিত।
সেটা আজও আমি বলছি, কিন্তু এটা বাতিল করার দায়িত্ব এবং ক্ষমতা রাষ্ট্রের। বিশেষজ্ঞরা মনে করছেন আয়নাঘর বা এই তন্ত্র সংলগ্ন বিষয়গুলোর উৎপত্তি হয়েছে এই ধরনের আইন থেকেই। অন্তর্বর্তী সরকারের সময় গুম কনভেনশনে বাংলাদেশ নাম লেখালেও আনুষ্ঠানিকভাবে বিশেষ ক্ষমতা আইন 1974 এই আইনটি কবে বাদ দেওয়া হবে সেটাই এখন প্রশ্ন হয়ে রইল। মানবাধিকার সমুন্নত রাখার পাশাপাশি গুমের সংস্কৃতি বন্ধ করতে চায় অন্তর্বর্তীকালীন সরকার। এখন দেখার বিষয় গুম বিষয়ক কনভেনশনে বাংলাদেশের স্বাক্ষর ঠিক কতটা বাংলাদেশের আইনে প্রভাব ফেলতে পারে, নিরাপত্তা দিতে পারে সাধারণ মানুষদের, আর টেনে ধরতে পারে এই সমস্ত কালো আইনের লাগাম। মশিউর অনিক, এখন, ঢাকা। 24 ঘন্টায় ডেঙ্গুতে মৃত্যু, আক্রান্তে ফের রেকর্ড। উপসর্গ দেখা মাত্রই হাসপাতালে নেওয়ার পরামর্শ চিকিৎসকদের। পানিটা পর্যন্ত আমি খাওয়ার সাথে সাথে ফালাইনি, প্রচন্ড জ্বর আসতো আর কষ্ট হইতো। হাতে পায়ে প্রতিটা আঙ্গুলে গিরে গিরে ব্যথা করছিল, সব জায়গায় ব্যথা করছিল। কিছু খাইতে পারতাম না, আর বসলে আমার মাথা ঘুরাইতো। প্রথমেই যখন জ্বরটা শুরু হবে অবশ্যই কনফার্ম করতে হবে যে তার ডেঙ্গু হয়েছে কিনা। নিয়মিত বিরতিতে একজন চিকিৎসকের ফলো আপে থাকা উচিত। শনিবারের মৃত্যু এবং ভর্তি রেকর্ড ভেঙে গত 24 ঘন্টায় 8 জনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে এবং আক্রান্ত হয়েছে 1221 জন। এবং যারা এই রোগে আক্রান্ত হচ্ছেন তারা বলছেন যে জ্বর, মাথা ব্যথা, শরীর ব্যথা, বমি কিংবা রক্তক্ষরণের মতো নানা সমস্যার মধ্যে তারা পড়েছেন। তাই ডাক্তার যারা আছেন বা চিকিৎসক যারা আছেন তারা বলছেন এই ধরনের উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে যাওয়ার কথা। সানিম মৃধার একটি প্রতিবেদন রয়েছে, আমরা দেখে আসবো। ভ্যাপসা গরমে গত কয়েকদিনের বৃষ্টি স্বস্তি দিলেও এডিস মশার প্রজননের জন্য একেবারেই আদর্শ পরিবেশ। হাসপাতালের চিত্র বলছে বাড়ছে ডেঙ্গু। প্রতিদিনই রোগী ভর্তি হচ্ছেন দেশের বিভিন্ন হাসপাতালে। এর মধ্যে সবচেয়ে বেশি রোগী ভর্তি হচ্ছে রাজধানীতে। এই যেমন মুগদা মেডিকেলে ডেঙ্গু বিশেষায়িত ওয়ার্ডে সবগুলো শয্যায় ভর্তি আছে রোগী, এমনকি নির্ধারিত সিটির চেয়েও বেশি রোগীর সংখ্যা। মহাখালীর ডিএনসিসি হাসপাতালের চিত্র অনেকটা একই। বেশিরভাগ রোগী তীব্র মাথা ব্যথা, শরীর ব্যথা, বমি, পেট ফেঁপে থাকা কিংবা রক্তক্ষরণের মতো উপসর্গ নিয়ে ভর্তি হতে এসেছেন হাসপাতালে। পানিটা পর্যন্ত আমি খাওয়ার সাথে সাথে ফালাইনি, আর আমার প্রচন্ড জ্বর আসতো আর কষ্ট হইতো। মাথা ব্যথা, পেট ব্যথা হয়, তারপর অনেক সময় বুকও ব্যথা করে, পাতলা পায়খানা হয় এবং জ্বর থাকে। এই রোগীদের সামাল দিতে হিমশিম অবস্থা চিকিৎসকদের। রক্তক্ষরণ, বমি, তীব্র জ্বর, ডেঙ্গুর এসব উপসর্গ দেখা গেলে দ্রুত হাসপাতালে নেয়ার পরামর্শ তাদের। জ্বরটা শুরু হবে অবশ্যই কনফার্ম করতে হবে যে তার ডেঙ্গু হয়েছে কিনা এবং নিয়মিত বিরতিতে একজন চিকিৎসকের ফলো আপে থাকা উচিত এবং সেই অনুযায়ী তাকে পর্যাপ্ত পানি পান করা এবং প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করাটার ব্যাপারে আমরা পরামর্শ দেই। ভর্তি রোগীদের সুস্থ হতে সময় লাগছে বেশি। কিছু খাইতে পারতাম না, আর বসলে আমার মাথা ঘুরাইতো। এখন মোটামুটি বসতে পারি, হাঁটা চলা মোটামুটি করতে পারি। পুরো শরীরটা পুরো ব্যথা করছিল, প্রচুর ব্যথা করছিল, হাতে পায়ে প্রতিটা আঙ্গুলে গিরে গিরে ব্যথা করছিল, সব জায়গায় ব্যথা করছিল। চলতি বছর এখন পর্যন্ত সারা দেশে প্রায় 29,000 ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে এখন পর্যন্ত 150 জন মারা গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সানিম মৃধা, এখন, ঢাকা। স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন 2024 প্রণয়নকল্পে প্রণীত অধ্যাদেশে অতিরঞ্জিত বিষয় স্থান পেয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। বর্তমানে দেশের মানুষকে চিকিৎসা সেবা প্রাপ্তিতে 64% নিজের পকেট থেকে খরচ করতে হচ্ছে। অন্যদিকে রাজনৈতিক ও ব্যবসায়িক বিবেচনায় মেডিকেল কলেজের অনুমোদন দেওয়ার অর্থ খরচ করেও কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। তাই শক্তিশালী স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নের দাবি সবার। সকালে রাজধানীতে স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন নিয়ে এক পর্যালোচনা সভায় এসব মত উঠে আসে। আরও জানাচ্ছেন দেলোয়ার দোলন। পরিসংখ্যান বলছে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে স্বাস্থ্য খাতের সর্বনিম্ন খরচ করে বাংলাদেশ। এ খাতে রোগীদের ব্যয় সার্কভুক্ত দেশগুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। বাংলাদেশে স্বাস্থ্য সেবায় অন্তত 64% ব্যয় মানুষের পকেট থেকে মেটাতে হয়। এই খরচের বড় একটি অংশ চলে যায় বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের পেছনে। একই পরীক্ষার মূল্য সরকারি ও বেসরকারিতে 3 থেকে 5 গুণ পর্যন্ত পার্থক্য হয়ে থাকে।
অন্তর্বর্তী সরকারের দায়িত্বশীলরা বলছেন, স্বাস্থ্য খাতকে এমন ভঙ্গুর দশা থেকে টেনে তুলে জনকল্যাণমুখী হিসেবে গড়ে তোলা তাদের অন্যতম লক্ষ্য। ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ভবনে স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন ২০২৪-এর প্রণীত অধ্যাদেশ পর্যালোচনাতেও বিষয়গুলো উঠে আসে। স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইনে আধুনিক সেবা প্রাপ্তি নিশ্চিতের দাবি জানান বক্তারা। হেলথ সার্ভিস একটা অ্যাক্রিডিটেশন করা দরকার প্রত্যেকটা সার্ভিসে, এটা কিন্তু বাংলাদেশে নাই। সার্ভিস অ্যাক্রিডিটেশন কাউন্সিল, এটা প্রতিটা সরকারি হাসপাতাল হোক বেসরকারি হাসপাতাল হোক প্রত্যেকেরই কিন্তু লাইসেন্স লাগবে। চিকিৎসকদের কাছে কি মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা প্রতিদিন দেখা করতে পারবেন? এটাকে প্রমোট করতে পারবেন? প্রমোট করতে পারবেন কি পারবেন না? পৃথিবীর উন্নত দেশগুলোতে কিন্তু এটা প্রমোশনের কোনো সুযোগ নাই। এ সময় স্বাস্থ্য সেবায় ভোক্তাদের নানা অভিযোগের বিষয় তুলে ধরেন বক্তারা। যদিও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এই চিকিৎসা সেবা নিয়ে সরাসরি ব্যবস্থা গ্রহণের সুযোগ নেই, তারপরে ভোক্তারা আমাদেরকে অভিযোগ করেন যে ডাক্তার তাকে অপ্রয়োজনীয় টেস্ট দিচ্ছেন। যেহেতু আমাদের এক্সপার্টাইজ নাই, এটি প্রয়োজনীয় না অপ্রয়োজনীয় সেটি দেখার সুযোগ আমাদের নেই। পাশাপাশি ডাক্তার ভিজিট নিচ্ছেন, তিনি টেস্ট করতে দিয়েছেন, সেই টেস্ট রিপোর্ট নিয়ে যখন আবার আমরা ডাক্তারের কাছে যাচ্ছি, ডাক্তার আবার পুনরায় ওনাকে একটা রিপোর্ট দেখার জন্য চার্জ করছেন। এটি নিয়ে ভোক্তাদের অভিযোগ রয়েছে। আলোচিত আইনটিতে চিকিৎসকদের সুরক্ষার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার আহ্বান জানান আইন বিশেষজ্ঞরা। 40তে আছে ক্যামেরায় গৃহীত ছবি, রেকর্ডকৃত কথাবার্তা ইত্যাদির সাক্ষ্যমূল্য। এগুলো সব কিছুতে এভিডেন্স অ্যাক্টে অ্যাপ্লিকেবল। এগুলোর সাক্ষ্যমূল্য আবার নতুন করে দিতে হবে নাকি? হোয়াটসঅ্যাপে কে কার সঙ্গে কী কমিউনিকেট করেছে, এগুলো এভিডেন্স অ্যাক্টে অ্যাপ্লিকেবল বললেই কাণ্ড শেষ, আর কিছু নাই এখানে। তারপরে দেখেন আইন শৃঙ্খলা রক্ষায় তথ্য প্রদান, ওসিকে তথ্য দিতে হবে, এইটাও নাকি আইনের সাবজেক্ট ম্যাটার। ফলে মনে হয় যে দিস ল ওভারবার্ডেন করে ফেলেছে। যেখানে যার সাথে যা আলোচনা হয়েছে সবগুলোকে আইন একসাথে করে বোঝানোর চেষ্টা করছে যে দিস ইজ এ কম্প্রিহেন্সিভ ল। এটা পুয়ার ড্রাফটিংয়ের ফল। দেশে সরকারি বেসরকারি মিলিয়ে মেডিকেল কলেজ আছে ১১১টি। বিগত সময়ে এর অনেকগুলোর অনুমোদন রাজনৈতিক ও ব্যবসায়িক বিবেচনায় দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। এসব মেডিকেল কলেজের সমন্বিত অডিট পরিচালনার লক্ষ্যে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠনের পক্ষে আলোচনায় মত দেন অনেকে। সম্ভব শব্দটা বাদ যাবে, নিশ্চিত করতেই হবে, এখানে কোনো সম্ভব টম্ভবের বিষয় নাই। দে হ্যাভ টু ডু ইট। দেলোয়ার দোলন, এখন, ঢাকা। উজ্জ্বল, প্রাণে বাঁচতে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া ১২৩ সীমান্তরক্ষী ও সেনা সদস্য দেশটিতে ফিরেছেন। এর আগে মিয়ানমারে কারাভাগ শেষে ৮৫ জন বাংলাদেশিকে নিয়ে দেশটির একটি জাহাজ বাংলাদেশের জলসীমায় পৌঁছায়। মন্তজ বেদজ্ঞের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন মোহাম্মদ রাসেল। দুপুর 12:30 কক্সবাজার শহরের বিআইডব্লিউটিএ জেটি ঘাটে অবশেষে স্বজনদের অপেক্ষার অবসান। অনেক কাঠখড় পুড়িয়ে মিয়ানমার থেকে দেশে ফেরার পর মানুষগুলোর চোখে মুখে বৃষ্টির মতোই যেন আনন্দ। আক্ষেপ ঘুচিয়ে স্বজনদের মাঝেও ফিরেছে স্বস্তি। মিয়ানমারের রাখাইনে অবস্থিত সিতোয়ে বন্দর থেকে শনিবার তাদের নিয়ে দেশের উদ্দেশ্যে রওনা হয় মিয়ানমারের জাহাজ ইউএমএস চিনডুইন। সকালে মিয়ানমারের জলসীমা থেকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের পর কোস্টগার্ড ও বিজিবি সদস্যরা তাদের একটি টাগবোর্ডে করে কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাটে আসেন সকাল 9:10 দিকে। যাদের কেউ সমুদ্র পথে মালয়েশিয়া পাড়ি দিতে গিয়ে আবার কেউ ভুলক্রমে মিয়ানমারের সীমায় ঢুকে ধরা পড়েন দেশটির নিরাপত্তা বাহিনীর হাতে। নিজের দেশ আইছি, মায়ের দেশ, নিজের দেশ, স্বাধীনতার দেশ, অনেক ভালো লাগছে। 3-4 দিন বোট চালানোর পর আমাদেরকে বর্মা লাওয়াকায় ধরছে, ধইরা কোড়ে 5 বছর জেল মারছে। 18 মাস পরে দেশে ফিরে আসলাম। এখন তো মানে খুশিতে আছে আর কি দেশে ফেরার পর। এদের 56 জনের বাড়ি কক্সবাজার, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলায়। বাকিরা বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, নোয়াখালী ও ঢাকা জেলার বাসিন্দা। এখান থেকে এখন নিয়ে আসছে, এখন বাংলাদেশ আমাদেরকে ফিরিয়ে দেবে সেটাই বলছে। সুস্থভাবে যে আমাদের কাছে আসতে পারতেছে এটাও আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করতেছি। একই জাহাজে মিয়ানমারে ফিরে যান বাংলাদেশে আশ্রয় নেয়া সে দেশের 123 বিজিপি ও সেনা সদস্য। মিয়ানমারে সংঘাতের জেরে প্রাণ বাঁচাতে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছিলেন এই বিজিপি ও সেনা সদস্যরা। বেলা 11:30টার দিকে তাদের নিয়ে টাগবোটটি গভীর সাগরে অপেক্ষমান মিয়ানমারের জাহাজের উদ্দেশ্যে ছেড়ে যায়। এর আগে টেকনাফ থেকে কক্সবাজার শহরে নেওয়া হয় মিয়ানমারের 123 নাগরিককে।
এ নিয়ে গত 15 মাসে মিয়ানমারে সাজা খেটে দেশে ফিরেছেন 332 বাংলাদেশি, আর মিয়ানমারে ফিরেছেন দেশটির 875 সীমান্তরক্ষী, সেনা সদস্য ও বেসামরিক নাগরিক। এখন কক্সবাজার। বাজার থেকে পলিথিনের ব্যাগ পর্যায়ক্রমে তুলে নেওয়া হবে। জোর করে এই সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হবে না বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে রাজধানীতে পলিথিনের বিকল্প পণ্যের মেলা উদ্বোধন করে কথা বলেন তিনি। ব্যবসায়ীরা বলছেন, পাট বা কাগজের ব্যাগের দাম কমানো গেলে ব্যবহারও বৃদ্ধি পাবে। সিউল আহমেদের প্রতিবেদন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর পরিবেশ ঠিক করার ভার দেওয়া হয় সৈয়দা রিজওয়ানা হাসানকে। এরপরই দেশের পরিবেশ ধ্বংস করার অন্যতম কারণ পলিথিন বন্ধে জোর প্রক্রিয়া শুরু করেন। পরিবেশ, জলবায়ু ও বন উপদেষ্টা ঘোষণা দেন 1 অক্টোবর থেকে সুপার শপে কোনো ধরনের পলিথিন বা পলিপ্রপিলিনের ব্যাগ রাখা যাবে না, এমনকি ক্রেতাদের এ ধরনের ব্যাগ দেওয়াও যাবে না। এছাড়া 1 নভেম্বর থেকে বিভিন্ন কাঁচা বাজারগুলোতেও পলিথিন ব্যাগ ব্যবহার বন্ধ করারও ঘোষণা দেয় তার মন্ত্রণালয়। এরই পরিপ্রেক্ষিতে সকালে রাজধানীর পরিবেশ অধিদপ্তরের নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের বিকল্প পণ্যের মেলা উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ সময় তিনি বিভিন্ন স্টল পরিদর্শন করেন। পরে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের বিকল্প পণ্যের বিষয়ে জনসচেতনতা ও বিকল্প পণ্য সহজীকরণের লক্ষ্যে সরকারি বেসরকারি উদ্যোক্তাদের অংশগ্রহণে সেমিনারে অংশ নেন তিনি। আলোচনায় উঠে আসে পলিথিন ব্যাগের ভয়াবহতা। আমরা সাম্প্রতিক যে গবেষণাগুলো পাচ্ছি সেখানে বাতাসের মাধ্যমে আমরা মাইক্রোপ্লাস্টিক ইনটেক করছি, এবং মাইক্রোপ্লাস্টিকের আরেকটা ক্ষুদ্র ভার্সন আছে যেটাকে আমরা বলছি ন্যানোপ্লাস্টিক। তো ন্যানোপ্লাস্টিকটাও আমার শরীরের মধ্যে ঢুকে যাচ্ছে। একটা জিনিস শুনে আমার খুবই খারাপ লাগলো যে জাস্ট 2 দিন আগে নাকি সুতার দাম মনে 400 টাকা বেড়েছে। কেন বাড়লো? এই যে বিকল্প মেলা হচ্ছে, খবর পেয়ে যাচ্ছেন ওনারা, দাম বাড়িয়ে দিয়েছেন। এই সুযোগ সন্ধানীদেরকে প্রতিরোধ করতে হবে। আসলে আমরা পর্যায়ক্রমে যাই, হঠাৎ করে সবাইকে মিলে সমস্ত প্লাস্টিক বন্ধ করে দিব এরকম একটা কথা বলতে গেলে অনেকে বলবেন, ভাই এটার মধ্যে প্লাস্টিক আছে, ভাই এই বুমের মধ্যে প্লাস্টিক আছে, অমুক জায়গায়, এইগুলোর মধ্যে আমরা এখন যাই না, আমরা শুরুটা করি। প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ উপদেষ্টা বলেন, পর্যায়ক্রমে পলিথিন ব্যাগ কাঁচা বাজার থেকে তুলে নেওয়া হবে, জোর করে কারো উপর চাপিয়ে দেওয়া হবে না। এছাড়া 1 ডিসেম্বর থেকে সচিবালয়ে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যাগ বন্ধ করা হবে বলেও জানান তিনি। সিদ্ধান্তের বাস্তবায়ন পর্যায়ক্রমে। আমরা এই মুহূর্তে বলছি না কিন্তু যে সুপার শপে 1 তারিখের মধ্যে না হলে আমরা পুলিশি অভিযানে যাব, এই কথাটা কিন্তু বলা হচ্ছে না। সুপার শপে হবে, আমাদের শিক্ষার্থীরা যাবে, শিক্ষার্থীদেরকে এটা হচ্ছে উদ্বুদ্ধ করা। আবারও বলছি যে সকলের সমস্যা শোনা হবে, আমরা যেন কেউ হাল না ছেড়ে দিই যে এইটা আজকে এটা সমস্যা হচ্ছে বা ক্রেতা এটা অভিযোগ করছে, এটা একটা সাংঘাতিক বড় ব্যাপার না। সকল অভিযোগই নিষ্পত্তি করা সম্ভব, আমরা নিষ্পত্তি করব। আপনারা 15 দিন এইভাবে যান, দেখেন কি সমস্যাগুলো হয়, আবার আমরা বসি, আবার আমরা জুম মিটিং করি, সেখানে কি সমস্যা হয় সেটা মোকাবেলা করার জন্য আমরা তখন সিদ্ধান্ত দেব। আর একবার ব্যবহার্য প্লাস্টিক নিয়ে আমাদের পক্ষ থেকে কোনো নির্দেশনা এখনো নেই। এটা হচ্ছে আমরা সরকারি পর্যায়ে কাজটা শুরু করেছি। আমাদের একটা ইচ্ছা হচ্ছে ডিসেম্বরের মধ্যে আমরা সচিবালয়টাকে একবার ব্যবহার্য প্লাস্টিক মুক্ত ঘোষণা করব। কিন্তু একবার ব্যবহার্য প্লাস্টিক যেমন কাঁটা, চামচ, প্লেট, এগুলো নিয়ে কিন্তু এখনো কোনো নিষেধাজ্ঞা দেশে নেই। এদিকে একটি পাটের ব্যাগ ক্রয় করতে ক্রেতাকে গুনতে হচ্ছে 15 থেকে 25 টাকা পর্যন্ত, যা ক্রেতাদের জন্য কষ্টসাধ্য। তবে মেলায় অংশ নেওয়া বিক্রেতারা বলছেন, সুতাসহ অন্যান্য কাঁচামালের দাম কমানো গেলে এবং চাহিদা বৃদ্ধি পেলে এই সকল ব্যাগের দাম কমে যাবে। অলরেডি আমাদের উদ্যোক্তাদের মধ্যে অনেকেই প্রোডাকশনে গেছে, চুলচেরা বিচার হচ্ছে এখানে, কারণ যেহেতু বাল্ক একটা অর্ডার, বাল্ক ডিমান্ড, তো সেই ক্ষেত্রে আমার ধারণা যে এটা মোটামুটি সবাই যেরকম ভাবে ভাবছে সেই রকম একটা রিজনেবল অবস্থা চলে আসবে বলে মনে হচ্ছে। সবার আগে যেটা আমার মনে হয় যে জনসচেতনতা বাড়াতে হবে। আপনি যদি ব্যবহার করেন তাহলে আমি আপনার কাছে সেল করতে পারবো, আর আমি যখন সেল করতে পারবো তখন বেশি বেশি উৎপাদন হবে। আমাদের উৎপাদন খরচের চাইতে 5 থেকে 8 টাকা কমে তারা কিনতে চাচ্ছে। এখন এই জায়গাগুলোর জন্য আমাদের বিজনেস হচ্ছে না, কেউ অর্ডার করছে না। 1 নভেম্বর থেকে বিভিন্ন সুপার শপে পলিথিন বন্ধে সচেতনতা বৃদ্ধি করতে শিক্ষার্থীরা অংশ নেবেন। সিউল আহমেদ, এখন, ঢাকা। এই ছিল সন্ধ্যাবাজারে। যাবার আগে জানিয়ে দিতে চাই, এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে হলে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon, আর ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon tv।